আমরা এসে পড়েছি হিঞ্জল মিত্রের বাড়িতে, যিনি 18 বছর থেকেই কবিতার কাব্যগ্রন্থ রচনা করেছেন। প্রথম কাব্যগ্রন্থ চেতনা প্রকাশিত হয়েছিল, সেটা বছর 18-তে। তারপর ক্যালকাটা ইউনিভার্সিটিতে চাকরি পাওয়ার পর আস্তে আস্তে চাকরি করার সাথে সাথেই কাব্যগ্রন্থ রচনা এবং বিভিন্ন গল্প লেখা, বিভিন্ন ইন্টারন্যাশনাল সোসাইটিতে ছুটি পাঠ, এইসব করে করে আজকে 35-এ সীমানায় এসে বসেছে। আজকে ওনার সঙ্গে কিছু ওনার ব্যক্তিগত জীবনের কথা, কিভাবে কাব্যগ্রন্থ আস্তে আস্তে এগিয়ে চলেছে, সেই কথা আমরা জেনে নেব। ওনার মুখ থেকে শোনা যাক। আপনার তো এই পুরনো কলকাতাতেই জন্ম, এখানের সঙ্গে অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। সেটাই কি কাব্যগ্রন্থ ও লেখার ক্ষেত্রে প্রথম অনুপ্রেরণা জুগিয়েছিল? আসল ব্যাপারটা হচ্ছে এক্ষেত্রে অনুপ্রেরণা আমার বাবা। আমার বামপন্থী আন্দোলনের কর্মী, তিনি আমাকে বামপন্থী লেখাতে উদ্বুদ্ধ করেছিলেন। তার অনেক আগে থেকে আমি 7 বছর বয়স থেকে লেখালেখি করি। ছোটোবেলায় বাবা মা দিদির উৎসাহে অনেক লেখালেখি করা, তখনও পেরিফেরিটা ছিল ছোটোর মধ্যে। আস্তে আস্তে বয়স বাড়তে লাগলো, তবে আমি নিজে স্পেক্ট করতে শুরু করলাম। হ্যাঁ, তারপর তারপরে দিন যেতে যেতে আমার বাবা একদিন এসে মারা গেলেন। তখন এক ভদ্রলোক আমাকে উদ্বুদ্ধ করেন কবিতার প্রথম বই প্রকাশের ব্যাপারে। সেই আমার চেতনা বইয়ের প্রকাশ। প্রথম বইটি 18 বছর বয়সে প্রকাশিত, দ্বিতীয় বই 24 বছর বয়সে প্রকাশিত। তারপর 32 বছর ফার্স্ট প্রথম উপন্যাস। তারপরে 36 বছর বয়স হয়েছে দ্বিতীয় ছোট গল্পের বই। এরকম আমার আস্তে আস্তে এগিয়ে চলা। এই সব মিলিয়ে আমার যাবতীয় পরিবেশটি আমাকে অনেক সাহায্য করেছে এই লেখালেখিতে উন্নতির ব্যাপারে। এখন পর্যন্ত মোট কতগুলো গল্পের আপনি লিখেছেন এবং কতগুলো কবিতা লিখেছেন, সেটা একটু দর্শকদের জানান। এখন পর্যন্ত প্রায় 250 মতো গল্প লিখেছি। 250 পর্যন্ত গল্প 250 মতো লিখেছেন? গল্প লিখেছি। সেটা কি ছোট গল্প, উপন্যাস সব কিছু মিলিয়ে না সেটা শুধু? আলাদা। আচ্ছা উপন্যাস দুটো একটা আছে। আচ্ছা 250 মতো গল্প, আর কবিতা মোটামুটি 130-140টা মতো আছে। আচ্ছা, এই যে উপন্যাস গল্পগুলো লিখেছেন, এগুলো কোনো কিছু বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে লিখেছেন, না আপনি নিজের মন থেকেই চিন্তা ভাবনা করে লিখেছেন? দেখুন, এটা দুটোই পাঞ্চড আছে, কারণ আমি বিশেষ ঘটনা পরিপ্রেক্ষিতেও লিখেছি, খবরের কাগজ পড়ে আমার নিয়ে কল্পনা প্রসূতভাবেও লিখেছি। এই কারণেই দুটো আমার প্রচণ্ডভাবে মিলমিশ খেয়ে আছে। না, অনেক ক্ষেত্রেই এই বড় বড় লেখকরা বলেছেন, মহাশ্বেতা দেবী, তারপর আরও অনেক গাঙ্গুলি বাবু ও অনেকেই এই যে বড় বড় লেখক আছেন, তারা বলেছে যে সব কিছু গল্পের মধ্যেই বাস্তবতা লুকিয়ে আছে। সেরকমও কি আপনার গল্পের মধ্যে কোনো বাস্তবতা খুঁজে পাওয়া যাবে? আছে আছে আছে। আচ্ছা, তবে সেরকম আমি মূলত লিখি হতাশাব্যঞ্জক গল্প না, আশাব্যঞ্জক গল্প, আশাজনক গল্প লিখি, হতাশাজনক গল্প লিখি না। এইখানে আমার গল্পের বাস্তবতার মূল জায়গাটা। আচ্ছা, আপনার কিছু গল্প বইয়ের নাম করুন যেগুলো খুব ভালো দর্শকদের কাছে টেনেছে, বা দর্শকরা রাজশেষে উপন্যাসটির কথা বলছি, চেতনা দিশারি কাব্যগ্রন্থ দুটির কথা বলছি, শেষ থেকে শুরু ছোট গল্পের কথা বলছি। 4টে বই আমার বেরিয়েছি, 4টেই দর্শক খুব জনপ্রিয় হয়েছে। আচ্ছা, এই যে এইবারে হয়তো বইমেলা হবে কি হবে না, সেইটা একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। এবার এইভাবে করোনা কাটিয়ে উঠে আপনি কীরকম মনে করছেন যে এখন পরিস্থিতি কীরকম হয়েছে, বা কীরকমভাবে আপনার আগামী দিনে গল্প বা কবিতা লিখে যাবেন এই পরিস্থিতি নিয়ে? সেরকম কিছু চিন্তাভাবনা কি আছে? চিন্তা ভাবনা বলতে, করোনার জন্যে যেরকমভাবে আমাদের অর্থনীতি এফেক্টেড হয়েছে, এবং যার ফলে পাবলিশাররা টাকা পাচ্ছে না, নিজের তরফ কমিটিও ভালোভাবে কাজ করতে টাকা পাচ্ছে না, তারপরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্ভবত কলকাতা বিমানে আমার হচ্ছেই না। এই নিয়ে আমি করোনা নিয়ে দুটো গল্প লিখেছি, ইংরেজি গল্পে প্রকাশ করিনি, এখন আমি সময় মতো প্রকাশ করবো। ঠিক, এই আবহাওয়াটা কেটে গেলে তারপর প্রকাশ করবো, এখনই প্রকাশ করবো না, এটাই বলতে চাই। আপনার তো অনেকগুলো ভালো ভালো কবিতা আছে, সেদিনকে শুনছিলাম। তো কিছু কবিতা আমাদের দর্শকদের যদি জানান বা শোনান, তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, আমি একটা কবিতা শোনাতে পারি, আমার নিজের লেখা কবিতা। একটু শোনান। এক সেকেন্ড।
কবিতার নাম হচ্ছে আগামীর বার্তা, হিন্দল মিত্র। বহু বছর পরে সে ফিরে এলো অচেনার বেশে, প্রভূত উত্থান পতনের মধ্যে দিয়ে কেটে গেছে কত শতাব্দী। প্রাসাদের ঝাড় লণ্ঠনটা ঝিকমিকিয়ে ছড়াচ্ছে অতীতের আলো, কত সবের ওপর দিয়ে তার ফিরে আসা, তবু সেই লণ্ঠনের আলোর মতো উজ্জ্বল তার ফেরা। শবদেহকে পেঁচিয়ে ধরা ময়ের ছাপের হাতছানি তার দিকে, তাও সে অবিচল, ভোরের সূর্যের আলোমাখা আগামীর দিকে চেয়ে। নমস্কার। আমরা তো অনেক শ্রুতি নাটকও শুনছিলাম যে শ্রুতি নাটকও আছে, সেই শ্রুতি নাটকগুলো সম্বন্ধে একটু বলুন যে কীভাবে লিখেছেন বা কোন পরিস্থিতিতে লিখেছেন এবং সেইগুলোতে দর্শকদের কীরকম আনন্দ দিতে পারবে, এইগুলো সম্বন্ধে একটু বলুন আমাদের। শ্রুতি নাটক বলতে আমার কাছে নাটকগুলো লেখা আছে, এগুলো মূলত একটা নাটক হাসির আর একটা নাটক প্রগতিশীল, মানে গাছ কাটার বিরুদ্ধে একটা নাটক, সবুজের অভিযান বলে। এই নাটক দুটি একটি মানুষকে যেমন আনন্দ দেবে, হাসির আনন্দ দেবে, অপর নাটকটি মানুষকে উন্নত মানের চেতনা তৈরি করতে সাহায্য করবে এই পরিবেশ সম্পর্কে। হ্যাঁ, আমি কি দুটি নাটক শোনাতে পারি একটু? হ্যাঁ, আপনি শোনান, তাহলে দর্শকরা তো। প্রথম নাটকের নাম সবুজের অভিযান। এটা হচ্ছে গাছ কাটার বিরুদ্ধে। মঞ্চের পর্দা উঠল, বিকেলের দৃশ্য, দূর দিগন্তে সূর্য অস্তমিত প্রায়। মঞ্চের একদিকে একটি ছেলে বসে তীরধনুক তৈরি করছে, তার নাম কানু। মঞ্চের ওপর একটি কুড়ে ঘর, তার সামনে একটি উঠোন, উঠোনের এক প্রান্তে একটি অশ্বত্থ গাছ, গাছটি কানুর বাবার পোঁতা। কানুর বাবা মারা গেছেন, তার মা বেঁচে। কুড়ি ঘরের সামনে বসে তিনি সেলাই করছেন। কারণ ধনুক তৈরি সাথে সন্ধে হয়ে যায়। মঞ্চের অপর প্রান্তের সেলাইটা তো মা করে গিয়ে শুয়ে পড়ে। কারণ মা, ও মা, বাবার সেই গল্পটা শোনাও না মা, ছেলের মাথায় হাত দুটি আদুরে করে। আর কতবার সেই একই গল্প শুনবি, আজ বরং অন্য কোনো গল্প শোন। কারণ না না, আমি ওই গল্পটাই শুনবো। বলো না মা, বলো না। না হেসে, তুই যে নাছর বান্দা, ঠিক আছে ঠিক আছে, তবে শোন। এক দৃশ্যে এক রাজা ছিল, তার চেয়েও তুই জানি গল্প। আচ্ছা, নাটকটার মাঝে একটা কথা বলে নি, নাটক কিন্তু শ্রুতি নাটক হিন্দি নাটক। আচ্ছা, তুই একটা মতো করে বলছি জোরে জোরে, তার চেয়েও দুই রানী। গল্পের বাকিটা নেপথ্যে ভেসে যায়, পেছনে অভিনয় কারণ যত গলার জোর আছে পুরোটাই যাবে। কোরাস। রাজা ছিল প্রবল অত্যাচারী, তার অত্যাচারের প্রজা ছিল অতিষ্ঠ। নিষ্ঠুর রাজার নিষ্ঠুরতা, তাদের ঘুম নেই, দিনে নেই শান্তি। গরিব প্রজাদের কাছ থেকে রাজার পেয়াদারা জোর করে আদায় করতো খাজনা। একদিন হলো কি, এক গরিব কাঠুরে খাজনা না দেয়, রাজা তাকে দিল সুরে। কাঠুরেরা গেল খেপে, রাজা কাঠুরের সাহিত্য জাতির যত গাছ সব দিল পুড়িয়ে। কারণ তারপর কোরাস। তারপর প্রবল খরা, বৃষ্টি নেই, চাষিদের তো মাথায় হাত, এবার কি হবে? এই সময় রাজ্যে এক সাধু এলো। প্রজারা তো তার কাছে বললো হত্যা দিয়ে। সব কথা শুনে সাধু এলো রাজার কাছে। সাধু, মহারাজ, আমি আপনাকে দিতে পারি অঢেল খাজনার হদিশ। রাজা, কোথায়, কীভাবে? সাধু, যে রাজ্যে নেই খরা, নেই বন্যা, সেই রাজ্যে। কোথায় সেই রাজ্য? এই পৃথিবীর মধ্যে আপনার চারদিকে। কোরাস। সঙ্গে সঙ্গে সৈন্য দেশ বিদেশে, দূর দূরান্তে গেল চর। তারা ফিরে এসে বলল, কোথাও নেই খরা, নেই বন্যা, জগৎ ধনধান্যে ফুলে ফলে ভরা। রাজা সাধুকে প্রশ্ন করে, রাজা এ কী করে সম্ভব? সাধু হেসে বলে, গাছ যদি কাটলে রাজা, তাহলে খরা বন্যা রোধে কে? কোরাস। নিজে বলে রাজা হলো লজ্জিত। লাগালো গাছ, রাজ্য জুড়ে হলো প্রজাবৎসর, রাজ্য ভরে উঠে ধনধান্যে। গল্প শেষ হলে কিছু ছোট ছেলেমেয়ে নাচতে নাচতে গান গায়। গানটা বলবো? জোরে জোরে জোরে, আরো জোরে। আজ হলো প্রগতির সবুজ বিজয়, নিষ্ঠুর রাজা হলে প্রজার হৃদয়। হয়ে ওঠে প্রজা বৎসল অতি, সাধুর কথায় তার হয়েছে সুমতি। রাজ্য আজ ফুলে ফলে ভরা, নেই সেটা দুঃখ, নেই বন্যা খরা। সকালের সূর্য দেয় আশ্বাস, কবু সেটা হবে না কো সবুজ বিনাশ। সুখে শান্তিতে সবে থাকে রাজ্য জুড়ে, চারদিক সেজে ওঠে বসন্ত সুরে। ঘুর কোকিলের গানে জাগে যে ভোলাই, সবুজের জয়গান করে যে সবাই। কালো তার মা ফ্রিজ মন্ত্রী বিবেক সুর করে, শুনতে হবেই যাহা অমৃত সুধা তাহা, গাছ ও প্রাণেরই কথা। কলিযুগে তরুণাস, প্রাণ খড়ে হাস পায়, বিপদ বার্তা পায় ব্যথা। মঞ্চাল করেছে দৃশ্য 2। আরো বলি?
ঠিক আছে, ব্যাস। আর বলতে হবে না, কেমন লাগছে? খুব ভালো হয়েছে, কিন্তু একটু সাউন্ডটা যদি ভালো হতো, জোরে, একটু জোরে বলতে হবে। এটা বলি, হ্যাঁ, জোরে জোরে। রঙের গল্পে জাদুঘর হ্যাঁ, এরকম বাউল কাণ্ড গল্প জোরে। অবলম্বন। প্রথম দৃশ্য, মঞ্চের পর্দা উঠল। মঞ্চে দেখা যায় একপাশে একটা বিছানা, তাতে একজন লোক ঘুমোচ্ছে। তার নাম ধানু, বয়স 45। মঞ্চে একটি লোক প্রবেশ করে। সে ধানুর বন্ধু নৃপেন, ধানুর সমবয়সী। সে ধানুর বাড়িতে তার বোনের বিয়ে উপলক্ষে থাকতে গেছিল। মঞ্চে ঢুকেছে আর মোড়া ভাঙে। নৃপেন হাই তুলে হাত দুটো উপরের দিকে ছড়িয়ে নামিয়ে নিয়ে ধানুর দিকে যায়। বাবা এখনো ঘুমোচ্ছে? ওরে ও ধানু, বলে শুনছিস? আরে ওর সকাল হয়েছে যে বাবা, ঠিক যেন কুম্ভকর্ণ। ধানু গভীর ঘুমে আচ্ছন্ন। এবার তার ঘুমের মধ্যে কাতুকুতু দোষ ছিল, আর ছিল ভুল বকার দোষ। নিবেন গায়ে হাত দিয়ে তার কাতুকুতু লাগাতে ঘুমের মধ্যে নড়তে থাকে, হিন্দু রাতে গান ঢালে হি হি। নিবেন তাই দেখে বলে, নিবেন কাতুকুতু লাগছে, কুতু বুদ্ধি নাই বা। জানো ঘুমের মধ্যে কুরুবক কে, তুমি না আমি? নিবেন অবাক হয়ে, যাব বাবা, এই ঘুমের মধ্যে কথা বলে কুম্ভকর্ণটি। কুম্ভকর্ণ ভাই, ভাই সাক্ষাৎ ব্রাহ্মণ। জানো ঘুমের মধ্যে, না না কায়ের। নিবেন বলে কি রে কায়ের? এই সময় প্রভা ঢোকেন। তিনি ধারণ না বয়স 70। তিনি বলেন, ঠিক আছে জোরে আমি বলে দেবো, আপনি সেট করুন। অ্যাডজাস্ট করে নিন, অ্যাডজাস্ট করে নিন, এটা অ্যাডজাস্ট করে নিন, সাউন্ডটা বাড়িয়ে দিন। বলুন না, প্রভা সে কি আপনি বলে যান। হ্যাঁ আপনি যা বলছেন বলে যান, তারপর আমি পরে দেখছি। সে কি উচ্চস্বরে কাঁদতে বসেন। হায় আমার পোড়া কপাল রে, আমার কি হলো গো, ছেলে আমার ধর্মনষ্ট হলো গা। কাঁদতে কাঁদতে গিয়ে পাশে টাকা চেয়ারটাতে বসেন। নিবেন তাকে এতক্ষণ হাঁ করে লক্ষ্য করছে। তিনি চেয়ারে বসতে নিবেন তাকে বলে, নিবেন আপনি কোনো চিন্তা করবেন না মাসিমা, ইয়ার ব্রাহ্মণের যাতে তার একটু আত পাগলা। আত পাগলা তার মানে নিবেন, মানে ব্যাপারটাকে বুঝেন মাসিমা। আগেকার যুগে ব্রাহ্মণদের থাকলে টিকি, তাই তারা দুনিয়াটাকে বনবন করে ঘোরাত। কিন্তু এখন ঘোর করলে ব্রাহ্মণদের অথচ নজরে নদস্ত। অর্থাৎ অর্থাৎ কি না, ব্রাহ্মণদের বুদ্ধি ছিল টিকি সর্বস্ব। তাই টিকি বাদ যাতে প্রবন্ধ ব্রাহ্মণের হাত পাগলায় পরিণত হয়েছে। ধানুর বাজা বসে তার গায়ে হাত দিয়ে। কিন্তু ধানু আমার সেরকম নয়, ঘুমের মধ্যে পাগলামি করতে হলো জাগা অবস্থায়। হঠাৎ নিবেনের কথা শেষ হওয়ার আগে ধানু নিবেনের কোমরে ক্যাচ করে এক লাথি মারে। এই চা মেরে দিয়েছি। নিবেন ধানুর লাথিকে হাউমা করে ওঠে, একই সঙ্গে পুরো চমকে ওঠেন। লাথিকে নিবেন ছিটকে পড়ে তার অবশ্য চিৎকার শুরু করে। ধানুর ডায়লগ নিবেনের হাউমাও একসাথে হবে। নিবেন বন্ধ করো।